তাহলে মিউচুয়াল ফান্ডেও যদি এত খবর রাখতে হয় তাহলে মানুষ মিউচুয়াল ফান্ডে যাবে কেন? বলে না যে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। হুম। বাট দুটো কারণে আমি অবজার্ভ করতে বলি। একটা হচ্ছে নিজের নলেজটাকে গেইন করবার জন্য। কিভাবে ইনভেস্টে যাওয়া উচিত? এই ধরনের অ্যাপগুলো বেসিক্যালি হেল্প করে খালি আপনার বাই করবার জন্য অর এলস সেল করবার জন্য। এরকম যদি একটা টিউটোরিয়াল কিছু ভাবা যায় যে একটা এমন অ্যাপ দেব, তার এই কোন কোন গোল আছে জীবনে, সেই গোলগুলোকে আমার অফিস থেকে ব্যাক এন্ডে ম্যাপিং করে দেবে। ইন জেনারেল তো মিউচুয়াল ফান্ডটা সেই মানুষগুলোর কাছেই যায় যে যারা মার্কেট সম্পর্কে অতটা খবর রাখতে চান না, কিন্তু আবার মার্কেট লিঙ্কড কোনো ইনভেস্টমেন্ট থেকে সেই মার্কেটের যে ফায়দা বা সুবিধা সেটা নিতে চায়। তাহলে মিউচুয়াল ফান্ডেও যদি এত খবর রাখতে হয় তাহলে মানুষ মিউচুয়াল ফান্ডে যাবে কেন? বলে না যে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। এই মিউচুয়াল ফান্ডের যে দায়িত্বটা নিতে হচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছি, আপনাকে নিজেকেও অবজার্ভ করতে হবে ইনভেস্টমেন্টে। যেটা যতটা আপনাকে মানে অলওয়েজ অন টো থাকতে হবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে, সেইটা এখানে একটু কম। বাট দুটো কারণে আমি অবজার্ভ করতে বলি। একটা হচ্ছে নিজের নলেজটাকে গেইন করবার জন্য। তাহলে কি হলো যে আপনিও দেখছেন, আপনার বিহাফে একজন অ্যাডভাইজার দেখছেন, এবং আপনার যে কোম্পানিতে ইনভেস্ট করা আছে সেখানে আপনার ফান্ড ম্যানেজাররা দেখছে। তো আপনি যদি একটা কোনো ভেহিকেলে আপনি যাচ্ছেন, কোনো কারণে ড্রাইভারের শরীর খারাপ হলো, আর আপনি যদি নিজে একটু চালাতে জানেন, তাহলে রেস্ট অফ দ্য ওয়ে কিন্তু আপনি তাকে বলেন একটু রেস্ট নিন, আমি চালিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই কারণে বলা হয় যে আপনাকে নিজেকেও একটু দেখতে হবে। তাতে খরচ খাটনির কিছু নেই যে সারাক্ষণ মোবাইল বার করে আপনাকে বারবার ধরে মোবাইল খুলে দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। আপনাকে মানে সপ্তাহে একবার দুবার দেখলেও হয়, 2 মাস 3 মাসে একবার দেখলেও হয়, সেই দেখাটার কথা বলছি। অন্তত দেখতে হবে, হ্যাঁ। নজর রাখতে হবে। কিন্তু এর প্রথমটা বুঝতে হবে, মানে শুরুটা বুঝতে হবে যে আমি যেদিনকে ইনভেস্ট করছি সেদিনকের যে সিলেকশন অফ ফান্ডস, সিলেকশন অফ অ্যাসেট ক্লাস, সেটা আমাকে বুঝতে হবে। সেটা যদি করে দিই ঠিকঠাক করে, তাহলে কিন্তু পরবর্তীকালে জাস্ট আমি মাঝে মধ্যে দেখবো ঠিকঠাক চলছে তো। দেখুন, মিউচুয়াল ফান্ড নিয়ে যখন প্রশ্ন আসে তখন আমি দেখেছি যে প্রথম তো প্রশ্ন আসে কোন মিউচুয়াল ফান্ডে করব, সেইটা কিছুটা ধারণা হয়ে যাবার পর তারপর মানুষ ভাবে কোথা দিয়ে শুরু করব, যে কোন অ্যাপ ইনস্টল করে করতে হয় আমাকে একটু বুঝিয়ে দাও বা ইত্যাদি। আপনি দর্শকদের বুঝিয়ে বলুন যে কোন অ্যাপ থেকে তারা মানে ইনভেস্ট করবে বা অ্যাকচুয়ালি কিভাবে ইনভেস্টে যাওয়া উচিত। দেখুন, আজকের দিনে বেশ কিছু অ্যাপ চলে এসছে যেটাতে আপনি জাস্ট কয়েকটা ইনফরমেশন দিলে পরেই আপনার অ্যাপ রেডি আপনার জন্য। এবার সেটা হচ্ছে কীরকম বলুন তো, মানে আপনি কোনো একটা জায়গায় খাবার খেতে গেছেন, প্লেটটা আপনি তুলেছেন, মানে প্লেটটা হচ্ছে অ্যাপটা, ঠিক আছে? সো ওখানে খাবারের প্রচুর একটা স্প্রেড মেনু রয়েছে একটা। এবার আপনি কোনটা তুলবেন না তুলবেন এটা একদমই আপনার কল, কিন্তু কেউ ওখানে দাঁড়িয়ে নেই আপনাকে গাইড করবে যে আপনি এটা খান, এটা খাবেন না, এটা খেলে আপনার শরীর খারাপ হতে পারে, শরীর ভালো হতে পারে, কোনোটাই বলবে না। এই ধরনের অ্যাপগুলো বেসিক্যালি হেল্প করে খালি আপনার বাই করবার জন্য অর এলস সেল করবার জন্য। সো নোবডি ইজ দেয়ার টু গাইড ইউ। বা গাইডের ক্ষেত্রেও তারা হয়তো প্লেটের পাশে দাঁড়িয়ে একটা লোক বলে দিচ্ছে যে এইটা খেয়ে 5 বছর আগে একটা লোকের পেট খারাপ হয়েছিল আর এটা খেয়ে পেটে ভালো ছিল। আপনার কোনটা টেস্ট ভালো লাগে সেটা বলছে না। এক্স্যাক্টলি। এবং আপনার নিড আবারও সেই একই জায়গায়, কি নিড, কখন সেই প্রয়োজনীয়তাটা রয়েছে। দেখুন, মিউচুয়াল ফান্ডের বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে নিডটা, মানে আমার গোলের নেচার অফ গোলটা কি, বা কতদিন বাদে বা টাকাটা কতদিন পরে, এই দুটোর উপরে নির্ভর করে হচ্ছে আপনার ফান্ড সিলেকশনটা। এবার আমার দেখতে মনে হলো আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু ওটা কতটা ঠিক ফান্ড সেটা আমি কিন্তু জানি না। এইবার আরেকটা হয়, সেটা হচ্ছে আশেপাশে আমাদের বন্ধু বান্ধব, তার অনেক পুরোনো দিনের একটা এক্সপিরিয়েন্স, সে বললো আরে আমি তো এত বছর ধরে ইনভেস্ট করছি, আমি অমুক রিটার্ন পেয়েছি, তমুক রিটার্ন পেয়েছি, ঠিক আছে। এবার যে মানুষটা প্রথমবার ইনভেস্ট করছেন, সে ওই মানুষটার কথা শুনেই সে কয়েকটা জায়গায় ইনভেস্ট করে দিল। যে ভদ্রলোকের কথা শুনে উনি করলেন, সেই ভদ্রলোকও হয়তো যে ইনভেস্টমেন্টগুলো করেছেন হয়তো বা সঠিক অথবা সঠিক নয়। এবার কার থেকে শুনছে আপনি আমি কেউই জানি না, ঠিক আছে। এবার এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আপনি যেমন কিনেও ফেললেন, আপনার যখন প্রয়োজন হলো আপনি জব করে ওটা থেকে বেরিয়েও চলে গেলেন, মানে
একটা ইম্পালসিভ কোনো বাইং হয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের অভাব। এক্স্যাক্টলি ইম্পালসিভ বাইং এর একটা কোনো রকম একটা তাগিদ তৈরি হয়েছে, দুম করে তুলে নিন, কেন ওখান থেকে নেই দেখার বা বলার, এই তুলো না। তো এই দামি গাইডেন্স, ফোনটার থেকে ভবিষ্যৎটা বেশি জরুরি। এক্স্যাক্টলি। তো আমি একটা খুব মানে অনেক দিনের ভাবনা চিন্তা করে, মানে আমি অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে মনে করেছিলাম যে এরকম যদি একটা টিউটোরিয়াল কিছু ভাবা যায়, যেখানে কিনা যে একটা এমন অ্যাপ দেব, যে অ্যাপটাতে তার এই কোন কোন গোল আছে জীবনে, সেই গোলগুলোকে আমার অফিস থেকে ব্যাক এন্ডে ম্যাপিং করে দেবে। লেটসে কারোর বাচ্চার পড়াশোনা একদম ওই অ্যাপটার মধ্যে থাকবে। ধরুন বাচ্চার নাম হচ্ছে শ্রেয়া, তো শ্রেয়াস এডুকেশন নিড কত, 30 লাখ, সে অ্যামাউন্টটা দেওয়া থাকবে। অ্যান্ড কত পার্সেন্ট আমরা অ্যাজিউম করছি, সেই পার্সেন্টেজটা ওখানে মেনশন করা থাকবে। এবং ওই গোলটাকে অ্যাচিভ করবার জন্য কোন কোন ফান্ড সিলেক্ট করেছি আমরা, সেইটাও পর্যন্ত আপনি আপনার অ্যাপে দেখতে পাবেন। এবার ও যেভাবে যেভাবে পারফর্ম করবে, আপনাকে দেখাতে থাকবে যে আপনার আর এত পথ বাকি আছে। তারপরে ফর এক্সাম্পল বিয়ে, শেয়ার ম্যারেজ, তার জন্য ধরুন 40 লাখ টাকা লাগবে, তার জন্য কোন কোন ফান্ড সিলেকশন হলো সেইটাও কিন্তু সেই হেডের নিচে দেওয়া থাকবে। আপনার রিটায়ারমেন্ট 2 কোটি 5 কোটি 1 কোটি যাই লাগবে না কেন, সেই ফিগারটাও থাকবে। কত পার্সেন্টেজ অফ রিটার্ন আমরা অ্যাজিউম করেছি সেটা ওখানে মেনশন করা থাকবে। এবার এই পুরো বিষয়টা যখন আপনার একটা রোড ম্যাপ তৈরি হবে আপনার অ্যাপের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন, কোথায় আটকাবেন বলুন তো আপনি? দুম করে তুলতে গেলে পরে আপনাকে ওটা পিঞ্চ করবে যে এটা শ্রেয়ার পড়াশোনার জন্য এই টাকাটা রেখেছি আমি, এই ফান্ডগুলোকে আমি ভাঙতে পারবো না। শ্রেয়ার বিয়ের জন্য আমি ফান্ডগুলোকে সিলেক্ট করেছি, আমি এখান থেকে দুম করে তুলতে পারবো না। আমার নিজস্ব রিটায়ারমেন্টের জন্য এই ফান্ডগুলো সিলেক্ট করা আছে, এখান থেকে আমি দুম করে তুলতে পারবো না। এই কারণে একটা ডিসিপ্লিন তৈরি হয়, যেটা কিনা প্রচণ্ড অভাব। আপনি যদি একটু গুগল সার্চ করেন, ডেটা পাবেন যে কতজন মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তার নিজস্ব গোল অবধি পৌঁছায়, মানে তার নিজস্ব গোল পর্যন্ত সে টাকাটাকে রেখে দেয়। মোস্ট অফ দ্য কেসেস মাঝখানেই টাকা উইথড্র করে নেওয়া হচ্ছে। কেন? ইজি লিকুইডিটি। সো ইজি লিকুইডিটি যেমন একটা সুবিধা, ইজি লিকুইডিটি কিন্তু একটা অসুবিধারও কারণ। সুবিধা হচ্ছে এমার্জেন্সি কারণ হলে সুবিধা, আর ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন না থাকলে অসুবিধা। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আ ভেরি সিম্পল কোশ্চেন বাট আ ভেরি টাফ কোশ্চেন। সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এসআইপি মারফত ইনভেস্ট করে বড়লোক হওয়া যায় কিনা? বড়লোকের প্যারামিটারটা আমাকে আগে বুঝতে হবে, যে কত টাকায় বড়লোক একজন মানুষ নিজেকে ভাববে, তাই কি না? কেউ 50 লক্ষ টাকা থাকলে বড়লোক, কেউ 10 লক্ষ টাকা থাকলে বড়লোক, কেউ 2 কোটি টাকা থাকলেও বড়লোক। সো আবারও সেই যে আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে গিয়ে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনার কত টাকা প্রয়োজন রয়েছে, কর্পাস কত টাকা জেনারেট করবে, সেই অনুযায়ী যদি আপনি মনে করছেন যে আমি এই টাকাতে বড়লোক, তাহলে সেই টাকাটাই আপনার জন্য সাফিসিয়েন্ট ধরে নেব। এবার কারোর জন্য 20 লাখ টাকা হতে পারে, কারোর জন্য 1 কোটি। এবার সাধারণত একটা পুরনো মানে প্রচলন রয়েছে যে মানে কোটিপতিটা হচ্ছে আর কি এটা বেস লেভেলে, ঠিক আছে? আগে লাখপতি ছিল, এখন আগে লাখপতি, এখন কোটিপতি হয়েছে। তো এবার যদি কোটিপতির কথা বলেন তাহলে তো অবশ্যই তাকে বড়লোক বলাই হবে। আর যে 50 লাখ টাকা অ্যাচিভ করবে সে কি বড়লোক নয়? তার কাছে সে অবশ্যই বড়লোক, তার প্রয়োজনটা অনুসারে সে বড়লোক। এবার যদি আমি একটা অঙ্কের ক্যালকুলেশনে যাই, তো ধরুন আমি গেলাম যে ধরুন আপনার আজ থেকে 20 বছর পর আপনার কাছে 50 লক্ষ টাকার ফান্ড আপনি ক্রিয়েট করেছেন, কত টাকা পাবেন ওখান থেকে? কিসের মাধ্যমে পাবেন? ধরে নেওয়া গেল ব্যাংক অথবা এসডব্লিউপি, দুটো মাধ্যমই আগামী দিনে প্রচলন থাকবে। বিং আ স্মার্ট ইনভেস্টার হয়তোবা সে এসডব্লিউপির দিকেরই মানে পথ বেছে নেবেন উনি। যদি এসডব্লিউপি হয়, ধরে নিলাম আমি 8% রিটার্নের কথা ভাববো, ট্যাক্সেশন তখনও থাকবে। আজকের দিনে 12.5% ধরে নিলাম, তাহলে 8 থেকে যদি 12.5% করে মাইনাস হয়, তাহলে মোটামুটি 6 থেকে 6.5% এসে দাঁড়াবে বিষয়টা। আপফ্রন্ট কিন্তু আমি 8 দেখছি বা 9 দেখছি, আফটার ট্যাক্সেশন কিন্তু আমাকে ইম্পর্টেন্ট বিষয় ওটাও বুঝতে হবে যে আফটার ট্যাক্সেশন কি দাঁড়াচ্ছে। তো আমি স্ট্রেট 50 লাখে 6% আমি ঘরে নিয়ে এসেছি। কত টাকা? 3 লক্ষ টাকা বছরে।
আজ থেকে কত বছর পর? 20 20 বা বছর। 30 বছর। হুম, 3 লক্ষ টাকা ডিভাইডেড বাই 12 ইজ 25,000 কিছুই না, তখনকার দিনে। চা খরচা। এবার যদি আজকের ডেটে যদি 25,000 যদি আপনি ব্যাক ক্যালকুলেশনে যান, হুম, আমি যদি ইন্ডিয়ান ইনফ্লেশন 6%ই যাই, তাহলে মোটামুটি গিয়ে দাঁড়াবে 25 লাখ টাকার 25,000 টাকাটা ওই 1/3 হয়ে যাবে হয়তো বা। হুম, তার মানে 8,000 টাকা। এবার আপনাকে বুঝে নিতে হবে এই 50 লক্ষ টাকায় আপনি বড় লোক, নাকি এটাই আপনার জন্য সাফিসিয়েন্ট নয়, আরও কিছু লাগবে। হুম, সো এবার আমি এটা দেখেছি যে এই আপনার এই পডকাস্টের পরেও অনেকে হয়তো জিজ্ঞেস করে, আরে আমার সামর্থ্য নেই তো আমি কী করে করবো, আপনি সব বড় বড় কথা তো বলে দিলেন। আপনার সামর্থ্য আছে কি নেই সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা যারা আমরা অ্যাডভাইস দিয়ে চলেছি তারা কিন্তু বুঝবো না। হুম, আপনাকে নিজের গোল সেট করতে হবে, আপনার হুম। সামর্থ্যকে আপনি নিজে রেডি করবেন। আপনার স্যালারি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বাড়িয়ে দিতে পারবে না, কিন্তু আপনার ওই স্যালারি থেকেই কীভাবে আপনি নিজেকে সংযত করে প্ল্যান করবেন সেটা হচ্ছে আপনার নিজস্ব প্ল্যানিং অথবা গোল। আপনার শুনে ভালো লাগবে, আপনার এই পডকাস্টের পরে বীরভূম বা পশ্চিম মেদিনীপুর, বোধহয় ইফ আই এম নট রং, পশ্চিম মেদিনীপুর, ওখানে কোনো একটা গ্রাম রয়েছে, আমি নামটা খেয়াল করতে পারছি না, সেখানে এক ভদ্রলোক আমাকে ফোন করেন। আমি অবাক হয়েছি যখন এই ভিডিওটা করছি, দেখছি মানে ভিডিও কলিংয়ে উনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। দেখছি পিছনে যে ওয়ালটা রয়েছে সে ওয়ালে কিন্তু আপনার প্লাস্টার পর্যন্ত নেই, ঠিক আছে? তিনি একজন প্রাইভেট টিউটর। তার সর্বসাকুল্যে ইনকাম হচ্ছে 15 থেকে 16,000 টাকা, আর তার এক্সিস্টিং খরচ হচ্ছে 12 থেকে 13,000 টাকা। বাঁচে কত? 2 থেকে 3,000 টাকা। তার স্বপ্ন হচ্ছে ভিডিওটা দেখে যে আমার মেয়েকে তো ভালো জায়গায় পড়াতে হবে, আমি আজকে গ্রামে থাকতে পারি, কিন্তু আমার মেয়ে তো ওই গ্রামেই পড়াশোনা করবে না, শহরের কোনো একটা ইনস্টিটিউশনে যাবে। স্যার আমাকে বলুন যে আমার মেয়ের পড়াশোনা করতে কত টাকা লাগা উচিত। ওই সহজভাবে তাকে একটা ইনফ্লেশন বুঝে বলা হলো, তিনি এগ্রি করলেন। আচ্ছা তাহলে স্যার যদি এই টাকাটা লাগে, কত টাকা করে আমাকে ইনভেস্ট করতে হয় প্রতি মাসে? বাঁচছে কত? 2 থেকে 3,000 টাকা। তারপরে তার প্রশ্ন যে স্যার বিয়ে নিয়ে আমার ভাবার এই মুহূর্তে সামর্থ্য নেই। ভাবার সামর্থ্য বলছে, অন্ততপক্ষে রিটায়ারমেন্টের কথা আমাকে এখন থেকেই ভাবতে হবে, তা নাহলে পরে আমি কি সারা জীবন পড়াশোনা করাতে পারবো নাকি, জানি না তো। তো ওইখানে কত টাকা লাগতে পারে স্যার মিনিমাম? সেখানে একটা ফিগার আউট হলো করে, এই 3,000 টাকার মধ্যেই কিন্তু তিনি প্ল্যান করতে ভাবছেন যেটা করা উচিত। তার মানে কতটা ডিজায়ার থাকলে পরে সেই ভাবনা চিন্তাটা করছে। তিনি কিন্তু তার ফ্রাস্ট্রেশনের কথা ভাবেননি যে কত টাকা উনি রোজগার করে কত টাকা খরচা করেন। তাই জন্যে যার গোল থাকে না, তার জন্য পুরো পরিবেশ পদ্ধতি সব তৈরি হয়ে যায় তাকে হেল্প করবার জন্য। সো এটা পুরোটাই হচ্ছে ডিসিশন মেকিংয়ের ওপরে, যে আমি কোথায় যেতে চাইছি, কতদিনে যেতে চাইছি। যে কেউ যেতে পারে, বাট চিন্তাভাবনাটা প্রথমে শুরু করতে হবে যে হ্যাঁ আমি পারি এটা করতে।